সকলকে মিশন 100 চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা, সুপ্রভাত। আজকে অনেকদিন বাদ আমি আবার ভিডিও করছি। একটু পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। তোমাদের 4SI পিএসসি পরীক্ষার মোটামুটি খুব কাছেই চলে এলো, তাই প্রস্তুতি খুব জোরে নিতে হবে। তো আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব WBPSC 4SI ও WBPSC ক্লার্কশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই যারা আমার ভিডিওর সাথে থাকো তা ভিডিওর যে প্রশ্ন উত্তরগুলো তারা অবশ্যই নোট করে নেবে এবং ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করবে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে। আর যারা আমার মিশন 100 চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই পেয়ে যেতে পারো। তাহলে আজকে কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে লিচ্ছবি দরিদ্র কাকে বলা হয়। এটা খুব ভালো প্রশ্ন। যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছে তারা হয়তো এই প্রশ্নটা তাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু যারা প্রথম স্টার্ট করছো তোমরা অতগুলো দেখে নাও, আর পারলে এই ভিডিওর প্রশ্নোত্তরগুলো অবশ্যই একটু নোট করে নেবে। তাহলে আজকে প্রথম প্রশ্ন যে লিচ্ছবি দরিদ্র কাকে বলা হয়। লিচ্ছবি দরিদ্র কাকে বলা, উত্তর হয়ে যাবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দরিদ্র বলা হয়। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে পতঞ্জলির বিকাশ বা তার নাম ছড়িয়ে পড়ে? মানে পতঞ্জলির নাম ছড়িয়ে পড়েছিল কার শাসনকালে? উত্তর হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গর সময়। পুষ্যমিত্র শুঙ্গর সময় পতঞ্জলির নাম ছড়িয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতীয় ইতিহাসে প্রথম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড কোনটি? ভারতীয় ইতিহাসের প্রথম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড কোনটি? এর উত্তরটা হয়ে যাবে নন্দকুমার হত্যা। ভারতীয় ইতিহাসের প্রথম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড কোনটি? উত্তর হয়ে যাবে নন্দকুমার হত্যা। পরবর্তী প্রশ্ন, কাকে বলা হয় তীর্থের রাজকুমার? মানে তীর্থের রাজকুমার কাকে বলা হয়? এর উত্তরটা হয়ে যাবে চীনা পর্যটক হিউয়েন সাংকে। হিউয়েন সাংকে বলা হয় তীর্থের রাজকুমার। পরবর্তী প্রশ্ন দেখো, 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইন কার সময়কালে প্রণীত হয়? 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন কার সময় প্রণীত হয়? এর উত্তর হয়ে যাবে প্রথম লর্ড মিন্টোর সময়। প্রথম লর্ড মিন্টোর সময় ভারতে চার্টার অ্যাক্ট বা চার্টার আইন বা চার্টার সনদ প্রণীত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? খুব ভালো প্রশ্ন। অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? এর উত্তরটা হয়ে যাবে 1809 সালে। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন আমি দেখে নেব কি আছে। বলছে কর্মযোগী পত্রিকা কে প্রকাশ করেন? বা কর্মযোগী পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন কোন বিখ্যাত ব্যক্তি? এর উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কর্মযোগী পত্রিকার সাথে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বলছে মারাঠার নেপোলিয়ান কাকে বলা হয়? মারাঠার নেপোলিয়ান কাকে বলা হয়? এটা খুব ভালো প্রশ্ন। মারাঠার নেপোলিয়ান কাকে বলা হয়? এর উত্তরটা হয়ে যাবে প্রথম বাজিরাওকে। প্রথম বাজিরাওকে মারাঠা নেপোলিয়ান বলা হয়। পরবর্তী প্রশ্নে কি আছে, বলছে মালজামিনী প্রথা কে চালু করেন? মালজামিনী প্রথা কে চালু করেন? এর উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খান। মালজামিনী প্রথা চালু করেন মুর্শিদ কুলি খান। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম
স্বাধীন নবাব কে ছিলেন? প্রশ্নটা ভালো করে শুনবে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে সিরাজউদ্দৌলা। হ্যাঁ, সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। হচ্ছে মনসব। মনসব কথার অর্থ কি? না, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা, র্যাঙ্ক। তাহলে মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বলছে মত্তবিলাস প্রহসনম। মত্তবিলাস প্রহসনম এই বইটি কার লেখা? খুব ভালো প্রশ্ন এটা, তোমরা পারলে একটু মার্ক করে নেবে। মত্তবিলাস প্রহসনম বইটি কার লেখা? এর উত্তর হয়ে যাবে মহেন্দ্র বর্মন। মহেন্দ্র বর্মনের লেখা হচ্ছে মত্তবিলাস প্রহসনম। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দে, এডি। হ্যাঁ, 261 এডি বা 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, গন্ধমদন বইটি কে লিখেছেন? গন্ধমর্দন, হ্যাঁ মর্দন দয়রে হতো, গন্ধমর্দন বইটি কে লিখেছিলেন? এর উত্তরটা হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত লেখা বিখ্যাত বই গন্ধমর্দন। পরবর্তী প্রশ্ন দেখো, দিলওয়ারা মন্দির কোথায় রয়েছে? দিলওয়ারা মন্দির কোথায় রয়েছে? এটা সকলেরই কম বেশি জানো হয়তো। ওটা হয়তো রাজস্থান। হ্যাঁ, রাজস্থানে দিলওয়ারা মন্দির রয়েছে। পরবর্তী প্রশ্ন, দেওপাড়া প্রশস্তি। হ্যাঁ, দেওপাড়া প্রশস্তি কে লিখেছেন বা কে রচনা করেন? দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন? উত্তর হয়ে যাবে উমাপতি ধর। তাহলে উমাপতি ধর উনি দেওপাড়া প্রশস্তি রচনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, দীনবন্ধু মিত্রের আসল নাম কি? খুব ভালো প্রশ্ন। দীনবন্ধু মিত্রের আসল নাম কি? এর উত্তর হয়ে যাবে গন্ধর্ব নারায়ণ মিত্র। হ্যাঁ, গন্ধর্ব নারায়ণ মিত্র হচ্ছে দীনবন্ধুর আসল নাম। দীনবন্ধু মিত্রের আসল নাম হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র। পরবর্তী প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল? এর উত্তরটা হয়ে যাবে মিরাটে। 1857 সালে সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে মিরাটে। পরবর্তী প্রশ্ন, তাঞ্জোরের কৈলাসনাথ মন্দির কাদের সময় তৈরি হয়? তাঞ্জোরের কৈলাসনাথ মন্দির কাদের সময় তৈরি হয়? উত্তর হয়ে যাবে পল্লব রাজাদের আমলে। তাহলে তাঞ্জোরের কৈলাসনাথ মন্দির কাদের সময় তৈরি হয়? উত্তর হয়ে যাবে পল্লব রাজাদের আমলে। পরবর্তী প্রশ্ন, গঙ্গাইকোন্ড চোল। হ্যাঁ, গঙ্গাইকোন্ড চোল উপাধি কে গ্রহণ করেন? গঙ্গাইকোন্ড চোল উপাধি কে গ্রহণ করেন? উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল। হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল উনি গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, শক যবন পল্লব নিষুধন, হ্যাঁ কাকে বলা হতো? শক যবন পল্লব নিষুধন কাকে বলা হতো? এর উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণীকে। হ্যাঁ, গৌতমীপুত্র সাতকর্ণীকে শক যবন পল্লব নিষুধন বলা হতো। পরবর্তী প্রশ্ন, নূরজাহানের পূর্বের নাম কি ছিল? নূরজাহানের পূর্বের নাম কি ছিল? এর উত্তর হয়ে যাবে মেহেরুন্নেসা। হ্যাঁ, মেহেরুন্নেসা ছিল নূরজাহানের আগের নাম। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের ধর্মীয় গুরু কে ছিলেন? গৌতম বুদ্ধের ধর্মীয় গুরু কে ছিল? উত্তর হয়ে যাবে আলেরা কালেমা। হ্যাঁ, আলেরা কালেমা ছিল গৌতম বুদ্ধের ধর্মীয় গুরু। পরবর্তী প্রশ্ন কী হবে? বলছে অতীশ দীপঙ্করের আসল নাম কি? খুব ভালো প্রশ্ন। অতীশ দীপঙ্করের আসল নাম কি? অতীশ দীপঙ্করের আসল নাম হচ্ছে আদিত্যনাথ চন্দ্রগর্ভা। আদিত্যনাথ বা আদিনাথ চন্দ্রগর্ভা অতীশ দীপঙ্করের আসল নাম আদিনাথ চন্দ্রগর্ভা। পরবর্তী প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? এর প্রশ্নের উত্তর হয়ে যাবে 1760 খ্রিস্টপূর্বাব্দে। হ্যাঁ, 1760 খ্রিস্টাব্দে এটা বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। তারপর দেখো, গুপ্ত বংশের শেষ শাসক কে ছিল? গুপ্ত বংশের শেষ শাসক কে ছিল? উত্তর হয়ে যাবে দ্বিতীয় জীবিত গুপ্ত। হ্যাঁ,
দ্বিতীয় জীবিত গুপ্ত ছিল গুপ্ত বংশের শেষ শাসক। পরবর্তী প্রশ্ন, বাতাবি কোন্ডা কে ছিলেন? বাতাবি কোন্ডা কে ছিলেন? এটা খুব ভালো প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে নরসিংহ বর্মনকে বলা হতো বাতাবি কোন্ডা। হ্যাঁ, বাতাবি কোন্ডা কাকে বলা হয় বা কে ছিলেন? উত্তর হবে নরসিংহ বর্মনের কে বলা হয় বাতাবি কোন্ডা। বলছে পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? পিটের ভারত শাসন আইন কবে পাস হয়? এর উত্তরটা হয়ে যাবে 1784 সালে। 1784 সালে পিটের ভারত শাসন আইন পাস হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? এর উত্তর হয়ে যাবে 17 বার। তারপর দেখো, দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে শিবনারায়ণ অগ্নিহোত্রী। হ্যাঁ, শিবনারায়ণ অগ্নিহোত্রী দেব সমাজ প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নটা খুব ভালো, তোমরা একটু মার্ক করে নেবে। দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে শিবনারায়ণ অগ্নিহোত্রী। পরবর্তী প্রশ্ন বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1920 সালে। 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, তাতে লখনৌতে কে নেতৃত্ব দিয়েছিল? এর উত্তরটা হয়ে যাবে বেগম হজরত মহল। হ্যাঁ, বেগম হজরত মহল। এটা নতুন ধরনের প্রশ্ন, এটা একটু মার্ক করে নেবে। বেগম হজরত মহল উনি 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে লখনৌতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তারপর দেখো, বলছে কার সম্পাদনায় বহিষ্কৃত ভারত পত্রিকা প্রকাশিত হয়? খুব ভালো প্রশ্ন। কার সম্পাদনায় বহিষ্কৃত ভারত পত্রিকা প্রকাশিত হয়? এর উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বে। তাহলে বহিষ্কৃত ভারত পত্রিকার সম্পাদনা বা প্রকাশ করেন ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে সুরাটে তাদের কারখানা স্থাপন করেন? হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতের সুরাটে তাদের কারখানা স্থাপন করে? এর উত্তরটা হয়ে যাবে 1613 সালে। 1613 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি পদত্যাগ বা ইমপিচমেন্টের কথা আলোচিত হয়েছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পদত্যাগ বা ইমপিচমেন্টের কথা ঘোষণা করা হয়েছে বা আলোচনা হয়েছে? উত্তরটা হয়ে যাবে 61 নম্বর ধারায়। হ্যাঁ, আর্টিকেল 61 নম্বর ধারা, আর্টিকেল 61 নম্বর। হ্যাঁ, আর্টিকেল 61 তারপরে দেখো, বলছে কোয়ালিটি বিফোর ল। হ্যাঁ, কোয়ালিটি বিফোর ল এটা কোন ধারার সাথে যুক্ত? খুব ভালো প্রশ্ন। কোয়ালিটি বিফোর ল এটা কোন ধারার সাথে যুক্ত বা কোন আর্টিকেলের সাথে যুক্ত? উত্তর যাবে আর্টিকেল 14, মানে ধারা 14। হ্যাঁ, ধারা 14 বা আর্টিকেল 14। তারপর দেখো কি প্রশ্ন আছে, বলছে ন্যাশনাল ইন্টারোগেশন কাউন্সিলের চেয়ারম্যান কে? খুব ভালো প্রশ্ন। ন্যাশনাল ইন্টারোগেশন কাউন্সিলের চেয়ারম্যান কে? এর উত্তর হয়ে যাবে ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ন্যাশনাল ইন্টারোগেশন কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছে PM, প্রধানমন্ত্রী। তারপর দেখো প্রাইম মিনিস্টার। আচ্ছা, বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সংবিধানে কোন ধারার সাথে যুক্ত? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সংবিধানে কোন ধারার সাথে যুক্ত? উত্তরটা হয়ে যাবে ধারা 323 ধারা 323 বা আর্টিকেল 323 অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সাথে যুক্ত, মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। বলছে ক্যাগ তার পদত্যাগপত্র কার কাছে জমা দিতে পারে? বা ক্যাগের পদত্যাগপত্র কি জমা নেয়? উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। হ্যাঁ, বা রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট। পরবর্তী প্রশ্ন, বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা জাজ ওনাদের যে বেতন কোথা থেকে দেওয়া হয়? হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি বা জাজদের বেতন কোথা থেকে দেওয়া হয়? উত্তর হয়ে যাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। খুব ভালো প্রশ্ন।
কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতীয় সংবিধানের মূল ব্যাখ্যাকারী কে, বা ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারী কে? উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের মূল ব্যাখ্যাকারী। পরবর্তী প্রশ্ন বলছে উত্তর পূর্ব বা নর্থ ইস্ট, হ্যাঁ উত্তর পূর্ব নর্থ ইস্ট কাউন্সিল বা উত্তর পূর্ব কাউন্সিল অ্যাক্ট কবে পাস হয়? উত্তরটা হয়ে যাবে 1971 সালে। 1971 সালে নর্থ ইস্ট কাউন্সিল অ্যাক্ট পাস হয়। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল, হ্যাঁ অ্যান্টি ডিফেকশন ল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাস হয়? অ্যান্টি ডিফেকশন ল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পাস হয়? এর উত্তর হয়ে যাবে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল পাস হয়। তারপর দেখো, বলছে কে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারে? কে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারে? এর উত্তরটা হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন। প্রত্যাবর্তনটা দেখো, তরাই আর ডুয়ার্স কি? খুব ভালো প্রশ্ন, আমরা ছোটোবেলায় পড়েছি সকলে। তরাই আর ডুয়ার্স কি? এর উত্তরটা দেখো, বলছে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার। শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার এই যে উত্তরের অংশ সেটা হচ্ছে ডুয়ার্স, আর শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহারের দক্ষিণ অংশ হচ্ছে তরাই। হ্যাঁ, মানে শিলিগুড়ি জেলা, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার জেলার উত্তরের যে অংশটা সেটা হচ্ছে ডুয়ার্স, আর শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এবং কোচবিহারের দক্ষিণাংশ অংশটা হচ্ছে তরাই। পরবর্তী প্রশ্ন, তিস্তা এবং তোরসা, হ্যাঁ তিস্তা এবং তোরসা নদীর উৎস কী? মানে তিস্তা এবং তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? দেখো এর উত্তর হবে, তিস্তা নদী উৎপন্ন হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে। জেমু হিমবাহ থেকে। তাহলে তিস্তা নদী উৎপন্ন হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে। আর তোরসা নদী উৎপন্ন হয়েছে তিব্বতের চুম্বি উপত্যকা থেকে। চুম্বি উপত্যকা থেকে। তাহলে তোরসা নদী উৎপন্ন হয়েছে তিব্বতের চুম্বি হিমবাহ উপত্যকা থেকে। পরবর্তী প্রশ্ন, তারপর দেখো বলছে তেহরি বাঁধ, এটা এগুলো একটু আন্ডারলাইন করে নেবে বা মার্ক করে নেবে। তেহরি বাঁধ প্রকল্প, তেহরি ড্যাম প্রজেক্ট বিশ্বের পঞ্চম এবং এশিয়ার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। এশিয়ার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে তেহরি ড্যাম প্রজেক্ট বিশ্বের পঞ্চম এবং এশিয়ার বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। তারপর দেখো বলছে কেন্দ্রীয় সেন্ট্রাল কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে। হয়েছে, কেন্দ্রীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে? আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? এর উত্তর হয়ে যাবে 709 কিলোমিটার। ভারতের সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? উত্তর হয়ে যাবে 709 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছি রঞ্জিত সাগর বাঁধ এটা কোথায়, কোন রাজ্যে রয়েছে? উত্তর হয়ে যাবে রাজস্থানে। রঞ্জিত সাগর বাঁধ কোন রাজ্যে রয়েছে? উত্তর হয়ে যাবে রাজস্থানে রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে অনগেস উপজাতি কোথায় দেখা যায়? অনগেস যাই বলো, অনগেস উপজাতি কোথায় দেখা যায়? উত্তর হবে ছোট নিকোবর অঞ্চলে, লিটিল নিকোবর বা ছোট নিকোবর অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার সাহারার বালি মরুভূমি আঞ্চলিক কী নামে পরিচিত? আফ্রিকার সাহারা বালির যে মরুভূমি সেটা কী নামে পরিচিত? সেটা হচ্ছে আর্গ নামে পরিচিত। বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্য কবে তৈরি হয়? উত্তর হয়ে যাবে 1956 সালে। আমরা সকলে জানি যে এরা ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন বলছে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর উত্তরটা হয়ে যাবে সারামতি হচ্ছে নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ।
এর উচ্চতা 3826 মিটার। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে সারামতি, এর উচ্চতা 3826 মিটার। পরবর্তী প্রশ্ন বলছে আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর হয়ে যাবে ভিক্টোরিয়া হ্রদ। ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে আফ্রিকার বৃহত্তম হ্রদ। পরবর্তী প্রশ্ন বলছে এনটিপিসি কত সালে স্থাপিত হয়? না, এনটিপিসি স্থাপিত হয় 1975 সালে। এনটিপিসি কত সালে স্থাপিত হয়? এনটিপিসি স্থাপিত হয় 1975 সালে। পরবর্তী প্রশ্ন রিক্টার স্কেল কত সালে আবিষ্কৃত হয়? রিক্টার স্কেল কত সালে আবিষ্কৃত হয়? উত্তর হয়ে যাবে 1935 সালে রিক্টার স্কেল আবিষ্কৃত হয়। তারপরে প্রশ্ন অন্ধ্রপ্রদেশে লাল মাটি কী নামে পরিচিত? অন্ধ্রপ্রদেশে লাল মাটি কী নামে, আঞ্চলিক কী নামে পরিচিত? এর উত্তর হচ্ছে চালকা। চালকা। অন্ধ্রপ্রদেশে যে লাল মাটি দেখা যায় সেটা সেখানকার স্থানীয় ভাষা চালকা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গোল্ডেন ফাইবার রেভলিউশন। গোল্ডেন ফাইবার রেভলিউশন এটা কিসের সাথে যুক্ত বা কোন শস্যের সাথে যুক্ত? উত্তর জুট, মানে পাটের সাথে যুক্ত। গোল্ডেন ফাইবার রেভলিউশন কিসের সাথে যুক্ত? উত্তর হিসেবে পাটের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন বলছে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ছিল পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার আগেই কোন পরিকল্পনা স্থগিত হয়ে যায়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার আগেই কোন পরিকল্পনা স্থগিত হয়ে যায়? উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর দেখো এইগুলোর ডাটা প্রশ্ন উত্তর তোমাদের খুব কাজে লেগে যাবে। বলছে প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনার সময়সীমা হচ্ছে 1951 থেকে 1956। তাহলে প্রথম 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়সীমা হচ্ছে 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হচ্ছে 1956 থেকে 1961। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1956 থেকে 1961। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1961 থেকে 1966। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1961 থেকে 1966। আর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1969 থেকে 1974। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1969 থেকে 1974। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে গরিবি হটাও এই স্লোগানটি তোলা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? গরিবি হটাও এই স্লোগানটি তোলা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? উত্তর হয়ে যাবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তারপর দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? না, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1974 থেকে 1978। 1974 থেকে 1978। পরবর্তী প্রশ্ন বলছে সর্বোদয় পরিকল্পনা কে প্রকাশ করেন বা সর্বোদয় পরিকল্পনার কথা কে বলেন? উত্তর হয়ে যাবে জয়প্রকাশ। 1950 সালে জয়প্রকাশ নারায়ণ সর্বোদয় পরিকল্পনার কথা কে ঘোষণা করেন বা কে বলেন? উত্তর হয়ে যাবে 1950 সালে কথা বলেছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্থাপিত হয় বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের দিকে স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষের দিকে, অর্থাৎ 1955 সালের 1 জুলাই। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে, অর্থাৎ 1955 সালের 1 জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালন্য 20 পরিকল্পনা বলা হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালন্য 20 পরিকল্পনা বলা হয়? উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মহালন্য 20 পরিকল্পনা বলা হয়। পরবর্তী প্রশ্ন বলছে ক্রায়োজেনিক ইঞ্জিনের অ্যাপ্লিকেশনে দেখা যায়, বলছে ক্রায়োজেনিক ইঞ্জিনের অ্যাপ্লিকেশন এটা কোথায় দেখা যায়? উত্তর হবে রকেট প্রযুক্তি বা রকেট টেকনোলজি। ক্রায়োজেনিক ইঞ্জিনের অ্যাপ্লিকেশন দেখা যায় কোথায়? না, রকেট টেকনোলজিতে।
পরবর্তী প্রশ্ন, যে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী কোনটি? বিদ্যুতের, হ্যাঁ, ইলেকট্রিক, বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী হচ্ছে লবণাক্ত জল। লবণ জল হচ্ছে বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী। পরবর্তী প্রশ্ন, পানি বা জলের বাষ্পের সুপ্ততাপ কত? জলের বাষ্পের সুপ্ততাপ কত? এর উত্তরটা হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম। 537 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এসিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এসিতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? উত্তর হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। জলের মধ্যে শব্দের বেগ কত? খুব ভালো প্রশ্ন। জলের মধ্যে শব্দের বেগ কত? উত্তর হয়ে যাবে 1400 মিটার পার সেকেন্ড। 1450 মিটার পার সেকেন্ড হচ্ছে জলের মধ্যে শব্দের বেগ। তারপর দেখো, নিউটন ডিস্কের চূড়ান্ত রং কোনটি? নিউটন ডিস্কের চূড়ান্ত রং কোনটি? উত্তর হয়ে যাবে হোয়াইট, মানে সাদা। সাদা হচ্ছে নিউটন ডিস্কের চূড়ান্ত রং। পরবর্তী প্রশ্ন বলছে কোন উপাদানের প্রতিসারাঙ্ক সব থেকে বেশি? কোন উপাদানের প্রতিসারাঙ্ক সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে ডায়মন্ড বা হীরা। ডায়মন্ড বা হীরার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সিরোসিস রোগ কোন অঙ্গের সাথে যুক্ত? সিরোসিস রোগ কোন অঙ্গের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে লিভার বা যকৃৎ। সিরোসিস রোগ কোন অঙ্গের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে যকৃৎ বা লিভার। পরবর্তী প্রশ্ন বলছে মোলাস্কাস প্রাণীর যে অধ্যয়ন তাকে কী বলা হয়? ম্যালাকোলজি। মোলাস্কা জাতীয় প্রাণীর যে অধ্যয়ন তাকে কী বলা হয়? উত্তর যাবে ম্যালাকোলজি। তবে দেখো, পেডল প্লান্ট বা পেডল উদ্ভিদ কাকে বলা হয়? কোন উদ্ভিদকে বলা হয়? ইউফোরবিয়া। ইউফোরবিয়া উদ্ভিদকে পেডল প্লান্ট বলা হয়। ইউফোরবিয়া উদ্ভিদকে পেডল প্লান্ট বলা হয়। বলছে WWF এর প্রতীক কী? WWF এর প্রতীক কী? উত্তর হয়ে যাবে জায়ান্ট পান্ডা বা দ্বৈত পান্ডা। জায়ান্ট পান্ডা বা দ্বৈত পান্ডা হচ্ছে WWF এর প্রতীক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে প্রোটোপ্লাজমের বড় 4টি উপাদান কী কী? সি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। হয়েছে? প্রোটোপ্লাজমের সবচেয়ে বড় 4টি উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। পরবর্তী দেখো, বলছে প্রোটিনের মূল উৎস কি? মানে প্রোটিন সবচেয়ে খুব বেশি পাওয়া যায় বা ভালো পাওয়া যায় কোথায়? উত্তর যাবে ডাল জাতীয় খাবার, পালস। ডাল জাতীয় খাবারের মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি পাওয়া যায়। বলছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুব সহজ প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 5ই জুন।